Root.com. Fair with Muffles comes to night, comes to song. সবার জীবনে জানা অজানা কিছু প্যারানরমাল ঘটনা ঘটেই চলেছে। যার সাথে এই প্যারানরমাল ঘটনাগুলো ঘটেনি সেই তিক্ত অভিজ্ঞতা কখনো বুঝতে পারবে না। যেভাবে লেখা আছে সেভাবেই বলছি। আসসালামু আলাইকুম মাহফুজ ভাই, আশা করি ভালো আছেন এবং ভালো দলে। আমি মোহাম্মদ আকাশ, আমি থাকি শেরপুর জেলায় নগলা উপজেলায়। অনেক দিন থেকে ভাবছিলাম আপনাদের সাথে একটা ঘটনা শেয়ার করব, কিন্তু সময় হয়ে উঠছিল না। আজ সময় করে লিখেই ফেললাম। আমি যে ঘটনাটি শেয়ার করব এটি ঘটে আমার এক বন্ধুর সাথে। আমার বন্ধুর কাছ থেকে অনুমতি নিয়ে ওর হয়ে শ্রোতাদের উদ্দেশ্যে ঘটনাটি আমি শেয়ার করতে চাই। অনেক দিনের ইচ্ছা ছিল শ্মশানে যাওয়ার, মূলত জানা ও দেখার উদ্দেশ্যে। কিভাবে যাব, কার সাথে যাব এ বিষয়ে কারোর সাথে শেয়ার করতে পারছিলাম না, কারণ এই বিষয়টা কেউ স্বাভাবিকভাবে নেবে না। আর তাছাড়া আশেপাশে কোনো শ্মশান আছে কিনা তাও আমার জানা ছিল না। তারপর একদিন আমার এক বন্ধুকে আমার ইচ্ছার কথা জানালাম। সে বলল তাদের এলাকা থেকে 4-5-6 কিলোমিটার দূরে একটা নদীর ধারে অনেক পুরনো একটি শ্মশান আছে। আমি বললাম তাহলে আমাকে একদিন নিয়ে চলো। সে বলল ঠিক আছে, তাহলে কাল আমরা রওনা হই। যথারীতি পরের দিন সকালে খুব ভোরে আমরা পায়ে হেঁটে রওনা হলাম। সময়টা ছিল শীতকাল। হাঁটতে হাঁটতে ঘন্টাখানিক পরে আমরা সেখানে গিয়ে পৌঁছালাম। চারিদিকে ঘন কুয়াশা ঢাকায় বিস্তীর্ণ ফসলি জমি, আশেপাশে কোনো বাড়িঘর নেই। পরিবেশটা অনেক নীরব ও নিস্তব্ধ। শীতকাল হওয়ায় নদীর পানি থেকে ধোঁয়ার মতো বাষ্প তৈরি হচ্ছিল। এরপর আমরা শ্মশানের ভেতরে প্রবেশ করলাম। তারপর সব দেহ দাহ করার স্থানে গেলাম। দেখলাম খানিকটা জায়গা পাকা করা স্থানে দুপাশে 3টি করে লোহা, 6টি করে দণ্ড। তখন আমার বন্ধু বলল এইখানে সব দেহ দাহ করা হয়। জায়গাটার ওইখানে বসে যেখানে মাথা দিয়ে দাহ করা হয় সেইখানে হাত বুলালাম কিছুক্ষণ। সেই সময় আমার মনে খানিকটা ভয় কাজ করতেছিল। হঠাৎ খানিকটাও দূরে দেখলাম কিছু আত পড়া লাকড়ি থেকে ধোঁয়া উঠতেছে, এবং কাছে গিয়ে দেখি সত্যি ধোঁয়া উঠতেছে। আমার বন্ধু বলল গত রাতে মনে হয় কোনো দেহ দাহ করা হয়েছে। তারপর আমরা দুজন আরো কিছু সময় রইলাম। এরপর যখন আমরা শ্মশান ত্যাগ করব, তখন হঠাৎ আমি হোঁচট খেয়ে পড়ে গেলাম। তখন আমার বন্ধু দুষ্টমি করে বলল কিরে, কোনো কিছু পিছু নিল নাকি? তারপর আমি নিজেকে সামাল দিয়ে উঠে দাঁড়িয়ে খেয়াল করলাম যে গাছের শেকড়ের সাথে হোঁচট খেয়েছি। তারপর সেখান থেকে আমরা দুজন দ্রুত চলে আসলাম। সারাটা দিন ভালোই কাটলো, কিন্তু সন্ধ্যা থেকে একটু একটু ভয় লাগছিল। আমি আমার বন্ধুকে ফোন দিয়ে বললাম আমার খুব ভয় করছে। ও বলল ভয়ের কিছু নেই, ওয়েট কর, আমি আসছি। রাতেও আমাদের বাসায় এসলো। যথারীতি রাতের খাবার শেষ করলাম আমরা। তারপর আমরা দুজন গিয়ে শুয়ে পড়লাম, কিন্তু কিছুতেই আমার ঘুম আসতেছিল না। কিন্তু আমার বন্ধু গভীর ঘুমে মগ্ন। আমি জেগেই আছি। এ পাশ ও পাশ করতে করতে দেখি রাত 3টা বাজে। তখন একটু তন্দ্রা আসলো। খানিক বাদে অনুভব করলাম কেউ আমার পিঠে ধাক্কা দিচ্ছে। ভাবলাম আমার বন্ধু হয়ে ডাকছে। আমি জিজ্ঞেস করলাম কিরে, ধাক্কাচ্ছিস কেন? তারপর ঘাড় ঘুরে দেখলাম আমার বন্ধু তখনও ঘুমে মগ্ন। তখন আমি চমকে গেলাম। মনে মনে ভাবলাম ও তো ঘুমাচ্ছে, তাহলে আমাকে ধাক্কা দিল কে? তখন শরীরে একটা শক অনুভব করলাম। সারা গাও শিউরে উঠল। তখন একটা শীতল স্রোত শরীরে শিরায় শিরায় বয়ে গেল তখন। তারপর হঠাৎ করে দেখলাম লাল শাড়ি পরিহিত মাথা কাটা কেউ দাঁড়িয়ে আছে, যার জিহবা গলা থেকে বিশ্রীভাবে বেরিয়ে আসছে। এই দেখে আমি বিকট চিৎকার দিয়ে জ্ঞান হারালাম। কতক্ষণ কেটে গেছে আমি জানি না। জ্ঞান ফেরার পর দেখি আমাকে ঘিরে অনেকেই দাঁড়িয়ে আছে। আমি ভয়ে আম্মুকে জাপটে ধরে আবারও জ্ঞান হারালাম। দ্বিতীয়বার যখন জ্ঞান ফিরল, তখন দেখলাম সেই লাল শাড়ি পরিহিত জিনিসটা আমার সামনে দাঁড়িয়ে আছে। তখন আমি আম্মুকে বললাম দেখো, ওইখানে দাঁড়িয়ে আছে। উপস্থিত কেউ কোনো কিছু দেখতে পেল না। তখন তারা আমাকে জিজ্ঞেস করলো। আমি সবাইকে রাত্রের ঘটনাটি খুলে বললাম। বিকেলবেলা বাবা আমাকে এক বড় কবিরাজের কাছে নিয়ে গেলেন। আমি তখন তাকে সব খুলে বললাম। তখন সে সব ঘটনা শুনে বলল আমি যখন শ্মশানে গিয়েছিলাম তখন এক কালীর প্রকোপে পড়েছি। আমি যখন শ্মশানে গিয়েছিলাম তখন ওনার সাহেব পা পড়েছিল বা এরকম কিছু, যার কারণে উনি রাগান্বিত। এরপর কবিরাজ আমাকে কিছুক্ষণ ঝাড়ফুঁক করলো। তারপর পরা পানি খাওয়ালেন। পরা পানি আমার সারা গায়ে ছিটিয়ে দিলেন। তারপর আমার ডান হাতে একটা তাবিজ বেঁধে দিলেন এবং আমাকে বললেন এই তাবিজটা যেন কোনো মতেই না হারায়। আগামী অমাবস্যায় কিছু নিয়ম পালন করা হবে এবং একটি শক্তিশালী তাবিজ দিবেন, যেটা তৈরি করতে অনেকদিন সময় লাগবে।
আর এই কয়েকটা দিন যেন আমি খুব সাবধানে থাকি। এই কয়েকদিন যেন আমি কোনোভাবেই জবা ফুল বা গাছের আশেপাশে না যাই। এরপর আমরা বাসায় ফিরে আসলাম। বাসায় ফিরে এসে আব্বু আমাকে শ্মশানে যাওয়ার ঘটনাটি শুনে আমাকে অনেক বকাঝকা করলো এবং শ্মশানের ঘটনাটি আম্মুকেও খুলে বললেন। 5-6 দিন স্বাভাবিকভাবেই কাটলো, তেমন কোনো কিছু হলো না। আমিও অনেকটাই স্বাভাবিক হয়ে গেলাম। তারপর একদিন আমি আমার এক বন্ধুর বাসায় গেলাম। তাদের উঠোনে ছিল জবা গাছ। কবিরাজের নিষেধাজ্ঞা ভুলে গিয়ে গাছ থেকে একটি ফুল ছিঁড়ে আমি বাচ্চাদের সাথে খেলায় মেতে উঠলাম। তারপর সেখান থেকে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল। বাসায় এসে আম্মু খেয়াল করলেন যে আমার হাতে সুতো আছে কিন্তু তাবিজ নেই। আমি আম্মুকে বললাম, আমার বন্ধুর বাসায় গিয়ে বাচ্চাদের সাথে খেলাধুলা করতে হয়তো তাবিজটা হারিয়ে গেছে, খেয়াল করে। আম্মুর সাথে সাথে আমাকে কবিরাজের কাছে নিয়ে গেলেন এবং তাকে গিয়ে বললেন তাবিজটি ছুটে গেছে। তখন কবিরাজ সাহেব আমাকে বললেন, তাবিজ তো ছুটে যাওয়ার কথা নয়, তুমি কোনো জবা গাছের কাছে গিয়েছিলে। তখন আমি কবিরাজ সাহেবকে বললাম, ওদের বাসায় গিয়ে বাচ্চাদের সাথে জবা ফুল নিয়ে খেলেছি, তখন আমার এগুলো মনে ছিল না। তখন কবিরাজ সাহেব বললেন, এখন আমি আর কিছু করতে পারবো না, এটা আমার হাতের বাইরে চলে গেছে। রাতটা সাবধানে থেকো, আমি কাল সকালবেলা তোমাকে এক বড় তান্ত্রিকের কাছে নিয়ে যাব। তারপর আমরা বাসায় ফিরে আসি। আমি এবং আম্মু অনেক ভয় পাচ্ছিলাম। বাসায় আব্বুও ছিল না। আম্মু রান্না করছে আর আমি তার পাশে বসে আছি। পাকের ঘরের সামনেই একটা পুকুর রয়েছে। হঠাৎ করে দেখি পুকুরের ওপারে একটা মাথা, কোনো দেহ নেই, এবং দেখি মাথাটি পুকুরের দিকে এবং মাথাটি আমার দিকে আসছে। এটা দেখে আমি ভয় পেয়ে আম্মুকে জাপটে ধরি। এরপর আমরা দুজনে চিৎকার শুরু করি এবং আমাদের চিৎকার শুনে আশেপাশে সবাই চলে আসে। এক পর্যায়ে আমরা জ্ঞান হারাই। এরপর যখন আমাদের জ্ঞান ফেরে তখন দেখি আমাদের চারপাশে অনেক লোক। হঠাৎ কে যেন আমার পা ধরে হ্যাঁচকা টান দিয়ে দরজার সামনে নিয়ে আসে। সবাই দৌড়ে গিয়ে আমাকে জাপটে ধরে। তারপর আমাকে বিছানায় শুইয়ে দিয়ে অনেকেই দোয়া কালাম পাঠ করতে থাকে। এরপর আমরা সকালের অপেক্ষা না করে আর একজন কবিরাজের কাছে চলে যাই এবং আমরা সেই কবিরাজের কাছে গিয়ে আমাদের সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে পড়ি। তারপর তিনি আমাদেরকে সারিয়ে তোলেন এবং এটা থেকে বাঁচার উপায় বলে দিলেন। তারপর থেকে আমাদের সাথে আর তেমন কোনো কিছু ঘটনা ঘটেনি। তো এই ছিল মাহফুজ ভাই আমার সাথে ঘটে যাওয়া ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাক। এবার আমরা পরবর্তী ঘটনায় চলে যাব। ঘটনাটি শেয়ার করেছেন আমাদের মর্যার মোহাম্মদ ইয়াসিন। চলুন তার কাছ থেকে ঘটনাটি শুনে আসি। আসসালামু আলাইকুম মাহফুজ ভাই, আশা করি ভালো আছেন। আমি জানি আপনি সবসময় ভালোর দলেই থাকেন। মাহফুজ ভাই, আজকের ঘটনাটি হলো একটা ছোট বাচ্চাকে নিয়ে। বাচ্চাটি জন্মের পর থেকেই অসুস্থ, মানে সারা বছর অসুস্থ হয়েই থাকে। বলে রাখি মাহফুজ ভাই, বাচ্চাটি ছিল অনেক সুন্দর দেখতে, মানে লাখে একটা, এতটাই সুন্দর ছিল যে বাচ্চাটি যখন সারা বছর অসুস্থ থাকতো, কোনো হসপিটালে নিয়ে গেলে সবাই ওর দিকে তাকিয়ে থাকতো এবং জিজ্ঞেস করতো এই বাচ্চাটির আব্বুকে, এত সুন্দর বাচ্চা কার, এরকম বলতো আর কি। তো মাহফুজ ভাই, সাধারণত বাচ্চারা 2 বছর থেকে কথা বলা শেখে। তো ওর ব্যাপারে ছিল কি, ও 6 বছরে কথা বলা শিখছিল, 5-6 বছর এরকমই এই সময় কথা বলা শিখছিল। ওরে আমরা মাঝে মাঝে বাসাতে খুঁজে পাইতাম না, কোথায় কোথায় চলে যেত। ও বিশেষ করে যাইতো কোন জায়গা, মানে ওই যে বাসার পাশে ড্রেন থাকে না, ওই ড্রেনের পাশে দাঁড়াই থাকতো। তারপরে ওর কাছে গেলে ও বলতো কি, যদি ওরা জিজ্ঞাসা করা হয়তো এখানে কি করতেছো তুমি, ও বলতো আমি এখানে মাছ ধরতেছি। তারপরে ওইখানে কোনো মাছ নেই, মানে কিচ্ছু থাকবে না, ড্রেনের পানি বুঝে দিত, কিচ্ছু থাকবে না। ও বলে আমি মাছ ধরতেছি। যদি বলা হয়তো কি মাছ, কই দেখি, ও সাইডে তাকাই দেখতো কোনো মাছ নেই, বাট বলতো কি আমি এখানে প্রত্যেক দিনই মাছ ধরি 7-8 রং, মানে রংধনু যেমন ওই রকম মাছ ধরতো। কিন্তু ওর কাছে কোনো জাল কিংবা বসছে কিছুই ছিল না, ও মাছ ধরতো কেমনে, এরকম ও অনেক দিন চলে। তারপরে আস্তে আস্তে এরকম থাকতে আস্তে আস্তে বড় হয়ে যায়। যখন ওর বয়স 8-9 বছর হয়, তখন ওই ঢাকা খিলগাঁয়ের একটা মাদ্রাসায়, হাফিজা মাদ্রাসায় ভর্তি করে দেওয়া হয়। ওই মাদ্রাসায় কিছুদিন ভালোই চলতেছিল, বাট একদিন আমার আর মানে ওর একটা চাচাতো ভাইও পড়তো মাদ্রাসায়, 2 জন একসাথেই থাকতো, একই রুমে থাকতো। তো ওর চাচাতো ভাই হঠাৎ করে ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পরে দেখে কি ও নেই, ওর পাশের রুমে নেই।
তো ওই মাদ্রাসায় ছিল কি, মানে টয়লেটে গেলেও একা যাওয়া যাইতো না, মানে একজনের ডাইকে নিয়ে যাওয়া লাগতো, এরকম একটা নিয়ম ছিল। তো ওরে অনেক খোঁজাখুঁজি করে, কেউ পায় না। তারপরে মাদ্রাসার স্টুডেন্টরা ফজর নামাজ পড়ে, কেউ কেউ খেলাধুলা করে, কেউ কেউ ওরে খুঁজতে চলে যায়, কেউ কেউ আবার ব্যায়াম করে, যে যার মতন কাজ করে। তো মাহফুজ ভাই বলে রাখি যে মাদ্রাসার সামনে একটা বিশাল বড় কদম ফুল গাছ ছিল। কদম ফুল গাছটা 20 ফুটের মতন উঁচা ছিল। তো একটা ছেলে মানে ব্যায়াম করতে করতে কদম ফুল গাছের মানে মাথায় তাকায় দেখে কি, ও কদম ফুল গাছের মাথায় উঠে কদম ফুল গাছ জড়ায় ধরে আছে। কথা হচ্ছে মাহফুজ ভাই, এত বড় কদম গাছ এখানে তো সাধারণত বড় মানুষই উঠতে পারবে না, বাট ওই উঠলা কেমনে? ও এমনিতেই ঢাকা থেকে ছোটবেলায় ঢাকা থেকেই বড় হয়েছে, ওই চিকন গাছে তো কোনোভাবে ওঠার মতন নাই, পরিস্থিতি নাই, কোনোদিন গাছে ওঠে নাই, কিন্তু ও এত বড় গাছে কেমনে উঠলো? তারপরে ওর স্বাস্থ্য ভাই ছিল যে, ওই বলল উপরে কেউ নামানোর ব্যবস্থা করেন, ওরে তো বাঁচাতে হবে। তারপরে মাদ্রাসার স্টুডেন্টরা সবাই মিলে 3-4 জন মিলে গাছে উঠলো, দড়ি নিয়ে গাছে উঠলো, তারপরে বাঁধলো, বেঁধে সবাই মিলে অনেক জোরাজোরি কষ্টের পরে ওকে নামাতে সফল হয়। তখন ওরে জিজ্ঞাসা করা হয়, তুমি কেমনে উঠলা কদম গাছের মাথায়? তুমি তো কোনোদিন গাছে উঠো নাই, এত মোটা গাছ আর এত লম্বা গাছে তুমি কেমনে উঠলা? ও তখন বলল, আমি রাত 2টার দিকে আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পরে যখন আমি জানালা দিয়ে তাকাই, তখন দেখি কি অনেকগুলো টিয়া পাখি উঠতেছে। তার মাঝে একটা টিয়া পাখি আমার জানালার পাশে বসলো। আমি ভাবলাম পাখিটাকে ধরবো, যে ধরতে গেছি ও নেমে গেল। তো আমি দরজা খুলে টিয়া পাখিটির পিছু নিলাম, আমি আগায় যাই, ও আগায় যায়, এরকম করতে করতে আমাদের মাদ্রাসা থেকে বাইরে চলে গেল টিয়া পাখিটি, আমিও বাইরে চলে গেলাম। তারপরে যাইতে একটা সময় পাখিটি কদম গাছের গোড়ায় গেল। পাখিটি কদম গাছের উপরে উঠে গেছে, আমি ওর পিছু পিছু উপরে উঠে গেছি। এইরকম করে আমি কদম গাছের মাথায় উঠে গেছিলাম। তো 3-4 দিন ভালোভাবে যায়, তারপরে আরেক দিন ওরে খুঁজে পাওয়া যায় না। তারপরে সবাই মিলে খুঁজতে বের হয়। খুঁজতে বের হওয়ার পরে দেখি কি অনেক দূর থেকে একা একাও হেঁটে আসতেছি। তারপরে ওরা জিজ্ঞেস করা হয়, তুমি কোথায় গেছিলা এত রাতে একা একা? ও তখন বলে কি, আমি ঘুমায় আসি, তারপরে স্বপ্নে দেখলাম কি আমাদের মাদ্রাসার গেটের সামনে একটা মানুষ অনেকগুলা গরু, সাদা গরু, অনেক বড় বড় গরু নিয়ে যাচ্ছে। যাওয়ার পথে আমারে ডাকলো, ওই জন্য আমিও দরজা খুলে মাদ্রাসার গেটের সামনে চলে গেলাম। যাওয়ার পরে আমি গরুর পিছ পিছ হাঁটতেছি, মানে আমিও হাঁটতেছি, সেও যাচ্ছে, কিন্তু আমাদের মাঝে যে ডিস্টেন্সটা ছিল ওইটা পূরণ হচ্ছে না। আমিও যত জোরে যাই, গরু তত জোরে যায়। এরকম করতে করতে একটা সময় সে অন্ধকারে মিলে গেল। তো তারপরে আমি ওদের দেখতে না, তখন আমি আবার মাদ্রাসায় ব্যাক করি। তো মাহফুজ ভাই, এইটাই ছিল আজকে আমার ঘটনা। ধন্যবাদ ইয়াসিন ভাইকে আমাদের সাথে ঘটনাটি শেয়ার করার জন্য। এবার আমরা পরবর্তী ঘটনায় চলে যাব। ঘটনাটি শেয়ার করেছেন আমাদের মডারেটর মোহাম্মদ নয়ন। চলুন তার মুখ থেকে ঘটনাটি শুনে আসি। ধন্যবাদ মাহফুজ ভাই আপনাকে ঘটনা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আগের দিন ব্যস্ত থাকার কারণে আমি এই ঘটনাটি শেয়ার করতে পারিনি, শুধু একটি ঘটনায় শেয়ার করেছি, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো চলুন আজকে আরও একটি ঘটনা বলা যাক। এই ঘটনাটিও আমার দাদুর সঙ্গেই ঘটেছিল। তো চলুন গল্পটি বলা যাক। আমার দাদুরা ছোটবেলা থেকে অনেক দরিদ্র ছিল আর কি, অনেক গরিব ছিল। তো গরিব থাকার কারণে আমার দাদির আব্বু, আমার দাদির আম্মু, আমার দাদির অনেকগুলো ভাই বোন ছিল, তারা প্রায় খেতেই পারতো না। এটা অনেক আগেকার সময়ের ঘটনা। এটা প্রায় 70-75 বছর আগের ঘটনা, হয়তো আমার দাদুর মুখ থেকে শোনা। তখন আমার দাদু এবং আমার দাদুর আরও কয়েকটা ভাই বোন ছিল, তাদেরকে খাবার দিতে পারতো না আমার দাদু, আব্বু, আম্মু, কারণ তাদের ফ্যামিলিটা ছিল অনেক দারিদ্র এই কারণে। তো একটা সময় আমার দাদুকে আমাদের এলাকায় একটা প্রভাবশালী ব্যক্তি ছিল তখনকার সময়। তো তার বাসায় আমার দাদুকে মানে পালিত রাখা হয় আর কি, রাখাল হিসেবে রাখা হয়, যেন তার গরু বাছুর সবগুলো আছে, অন্য গবাদি পশু যেগুলো আছে ওইগুলো দেখাশোনা করার জন্য, এবং ক্ষেত খামারিতে সবগুলো দেখাশোনা করার জন্য,
চাষবাস করার জন্য ইত্যাদি। যখন আমার দাদুকে ওই রাখাল হিসাবে রাখা হয়, তখন আমার দাদুর বয়স ছিল তখন 11 থেকে 12 বছর হবে মাহফুজ ভাই। ওই বাসায় কাজ করতে করতে আমার দাদুর প্রায় 2 থেকে 2.5 বছর সময় চলে যায়। তো এভাবে সময় চলে যাওয়ার পর থেকে সে সম্পূর্ণ দায়িত্ব নিতে শিখে। তখন আমার দাদুর বয়স এক পর্যায়ে 15 বছর হয়ে যায়। যাওয়ার পর আমার দাদু একদিন রাতে মানে মোষ চড়াতে যায় আর কি। তখন অনেকটা আগের কথা, তো তখন গ্রামের মানুষেরা গরু বাছুর রাত্রেও চড়ায়। তো অনেক গভীর রাতে একদিন আমার দাদু মোষ নিয়ে বের হয় যে মোষ চড়াতে যাবে। সময়টা ছিল গরমকাল, এই কারণে রাত্রেও গরু নিয়ে সবাই বের হতো, মোষ নিয়ে সবাই বের হতো চড়াতে। তো আমার দাদু রাখাল হিসাবে ছিল, তো তো আমার দাদু গরু মোষ নিয়ে বের হলো। বের হওয়ার পর মাঠের মধ্যে চলে গেলো, একটা মাঠের মধ্যে। সেই মাঠটা ছিল নির্জন জায়গা, কিন্তু সেখানে অনেক ঘাস ছিল যেগুলা মোষগুলো অনেক আরামে খেতে পারতো আর কি। জায়গাটা নির্জন হলেও আমার দাদু ভয় পেত না, কারণ আমার দাদু অভ্যস্ত ছিল। কারণ তার এই কাজ করতে করতে মানে একটা অভ্যাসতে পরিণত হয়ে গেছে, এমনটাই আর কি মাহফুজ ভাই। তো ভয় না পেয়ে আমার দাদু চলে গেছে মোষ নিয়ে, অন্য দিনের মতো মোষ চড়াচ্ছে, খাওয়াচ্ছে। তখন তো সময় দেখা মানে ঘুরে দেখার কোনো ছিল না, সময় দেখতে পাচ্ছিল না। তখন রাত আনুমানিক 2টা থেকে 2:30 হবে মাহফুজ ভাই। তো তখন আমার দাদু মোষগুলা নিয়ে সে মাঠের মধ্যে চলে যায়। যাওয়ার পর মোষগুলা ওইখানে ঘাস খেতে থাকে। তো আমার দাদু একটু বসে এক জায়গায় গাছের নিচে বসে। তো বসে থাকার পর ওই মোষগুলা খেতে খেতে খাচ্ছিল। আমার দাদু তখন ভাবছিল যে মোষগুলা খাক, আমি এখানে একটু ঘুমিয়ে নিই। তো তখন আমার দাদু একটু ঘুমানোর পর মোষগুলা খেতে খেতে একটা মানে নির্জন জায়গায় একটা পুকুর ছিল আর কি, ওই পুকুরের পাশে চলে যায়। যাওয়ার পর আমার দাদু হুট করে ঘুম ভেঙে যায়। কিছুক্ষণ পরেই ঘুমটা ভাঙার পর সে দেখে যে মোষগুলা নেই। সে মোষগুলা না দেখে অবাক হয়ে যায়, কীভাবে মোষগুলা কোথায় গেল। তখন আমার দাদু ওই মোষগুলা খোঁজার জন্য দৌড়ে একটু যায়, খোঁজাখুঁজি করার জন্য। তো যাওয়ার পর দেখে যে ওই পুকুর ছিল না একটা, ওই পুকুরের পাশে মোষগুলা খাচ্ছে। তো এটা আমার দাদু দূর থেকে লক্ষ্য করে। তখন আমার দাদু একটু স্বস্তি নিঃশ্বাস ফেলে যে হ্যাঁ, আমি মোষগুলা পেয়েছি এই ভেবে। কিন্তু মাহফুজ ভাই, ঘটনাটা এখান থেকেই শুরু। যখন আমার দাদু সেই মোষগুলা নিয়ে আসতে যায় কাছে যাওয়ার জন্য, তখন দেখে যে লক্ষ্য করে মোষের পার দিকে, কিন্তু দেখে যে মোষগুলার পা নেই। সে অবাক হয়ে যায় এবং সে বুঝতে পারে যে এটা আসলে মোষ না। তখন সে ভয় পেয়ে দ্রুত বাসায় চলে আসে। আসার পর সে লক্ষ্য করে যে গোয়ালের দিকে তাকায়, দেখে যে তার মোষগুলো গোয়ালে চলে আসছে। কিন্তু সে অবাক হয়ে গেছে, সে ঘুমিয়েছিল কিন্তু সে জানতে পারেনি যে এই মোষগুলা কীভাবে গোয়ালে চলে আসলো। মোষগুলা গোয়ালে দেখে সে মানে কিছুটা অবাক হয়ে যায়, আবার স্বাভাবিক হয় যে থাক, মোষগুলো যে বাসায় চলে আসছে এটাই অনেক। তারপর ওই দিন আমার দাদু ওই ঘটনাগুলো কাউকে বলে না, মানে এটা ছিল একটা সিম্পল ঘটনা, মানে শুধু দেখেই চলে আসছে ওই দিন। তো তারপরের দিন মাহফুজ ভাই, আমার দাদু আবার সে আগের দিনের মতোই মোষগুলাকে নিয়ে রাত্রেবেলা চড়াতে যায়। ওই একই জায়গায় যায় যেখানে প্রথমে ছিল। তো ওইখানে যাওয়ার পর মোষগুলাকে ছেড়ে দেওয়ার পর আমার দাদু একটা জায়গায় বসে থাকতে থাকতে কিছুক্ষণ পর আমার দাদু ঘুমিয়ে যায়। ঘুমিয়ে যাওয়ার পর তো তারপর এক পর্যায়ে যখন মানে ভোর হওয়া ভাব, তখন আমার দাদু কীভাবে জানি জাগনা পেয়ে যায়। জাগনা পাওয়ার পর সে লক্ষ্য করে যে তার থেকে কিছুটা দূরে মোষগুলোর সঙ্গে কালো কিছু একটা মানে ছায়ার মতো কিছু একটা আছে, মানে মোষগুলোর পাশেই আর কি। মোষের রূপ ধরে মানে মোষগুলোর সাথে ঘাস খাওয়ার মতো মানে ওরকম একটা করে আসে। তো তারপর আমার দাদু ভয় পেয়ে যায় যে কী হচ্ছে এগুলা। আমার দাদু রীতিমতো ভয় পেয়ে যায়, অবাকই হয়ে যায়। তো অবাক হওয়ার পর আমার দাদু গাছের কিসে লুকানোর পর সে অনেকক্ষণ থাকার পর যখন ভোরের আলো ফোটার সাথে সাথে ওই কালো ছায়া মূর্তিগুলো অটোমেটিক মানে বাতাসের সাথে আর কি আলোর সাথে নিভে চলে যাওয়ার পর আমার দাদু মোষগুলাকে নিয়ে আবার বাসায় চলে আসে। আসার পর তো ওইটা ছিল দ্বিতীয় দিনের ঘটনা। তখন আবার দ্বিতীয় দিনও কারোকে ওই ঘটনাগুলো বলেনি। তারপর তৃতীয় দিন যখন ওই আবার একই জায়গায় মোষ চড়াতে যাওয়ার পর তখন ওই দিন মাহফুজ ভাই, ওই দিন আমার দাদুর সঙ্গেই একটা খারাপ ঘটনা ঘটে। যে জায়গায় মাহফুজ ভাই আমার দাদু মোষ চড়াতে যায়, ওই জায়গাটা ছিল মাহফুজ ভাই পরিত্যক্ত একটা শ্মশানের পাশে। আচ্ছা।
মানে ওই পাশে একটা শ্মশান ছিল, শ্মশানের পাশে ওই মাঠটা ছিল। তো এই কারণে মাহফুজ ভাই আমার দাদুর সঙ্গে আর কি এইসব হচ্ছিল। তো আমার দাদু ওই মোষগুলো আজকে ছেড়ে না দিয়ে ও মোষগুলোকে বেঁধে দিয়ে খেতে দিয়েছে। তো খাওয়ার সময় আমার দাদু একটু বসে আবার অন্যদিনের মতোই বসার পর আমার দাদু আর ওই দিন ঘুমায়নি। তারপর বেশ কিছুক্ষণ কেটে যায়। কেটে যাওয়ার পর সে তার পিছনে কিছু একটা আছে, সে এটা অনুভব করে। সে পিছনে কেউ আসে ভেবে সে পিছনে যখন তাকায়, তাকানোর সাথে সাথে তার এক গায়ের মধ্যে মানে তার লোমগুলা দাঁড়িয়ে যায়। একটা অবয়ব বিচ্ছিরি দাঁড়িয়ে আছে তার পিছন দিকে, ঠিক তার দিকে হয়ে। এটা দেখার সাথে সাথে আমার দাদু সেখানে অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হওয়ার পর যখন তার মানে জ্ঞান ফিরেই না, যখন বাসার লোকজন অনেক টেনশন করতেছিল, চিন্তা করতেছিল, তো তারপর সবাই তাকে খুঁজতে খুঁজতে সেই মাঠে চলে আসে সকালবেলা। সো আসার পর দেখে যে আমার দাদু সেখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। তো সবাই তাকে ধরাধরি করে বাসায় নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর পানি ঢেলে তাকে জ্ঞান ফিরে আনে। জ্ঞান ফিরে আনার পর তার থেকে সব ঘটনা শুনতে চায়। তখন আমার দাদু বলে যে যে সে রাতে, সে প্রথম দিন রাতের থেকে শুরু করে, যে প্রথম দিন রাতে সে এইভাবে মোষ চড়াতে চায়, যাওয়ার সময় সে তার মোষগুলো পায় না কাছে। তো একটা পর্যায়ে খুঁজতে খুঁজতে সেই শ্মশানের পরিত্যক্ত শ্মশানের পাশের পুকুরটা ছিল, ওই পুকুরটার পাশে সেই মোষগুলোকে দেখতে পায়, কিন্তু সেই মোষগুলো আর পা ছিল না। সে ভয় পেয়ে মোষগুলোকে আর না খুঁজে সে তৎক্ষণাৎ বাসায় চলে আসে। তো আসার পর সেদিন কাউকে কোনো কিছু বলে না। সে এটা বলতেছিল তখন তার জ্ঞান ফেরার পর মাহফুজ ভাই। তো দ্বিতীয় দিন সে আবার যায়, দ্বিতীয় দিন রাতে সে আবার যায় মোষগুলোকে নিয়ে মোষ চড়াতে। তখন সে ঘুমায়। ঘুমানোর পর দেখে যে মানে মোষগুলোর সাথে কালো কিছু একটা, মানে মোষগুলা যেভাবে ঘাস খায় ঠিক ওইভাবেই চলাফেরা করছে, ঘাস খাচ্ছে, কিন্তু মোষগুলোর পা নেই। সে এটা দেখে ভয় পেয়ে সে একটা গাছের পিছনে লুকায়। লুকানোর পর আর কি সব কিছু লক্ষ্য করতে থাকে, দেখতে থাকে। তো তারপর ভোর হয়ে আসে, মানে সকাল হয়ে আসে, তারপর বাসায় চলে আসে। আসার পর তৃতীয় দিন তার সাথে যে ঘটনাটি ঘটেছিল, এই ঘটনাটি যে সে বসে আছে, বসে থাকার পর পিছনে কেউ একটা আসে অবয়ব। তো তখন পিছন ফিরে তাকায়, তাকানোর সাথে সাথে সে মানে এমন একটা বিশ্রী একটা চেহারার কেউ একদম দাঁড়িয়ে আছে, এটা দেখে সে মানে অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হওয়ার পর সকালে তাকে সবাই ধরাধরি করে বাসায় নিয়ে আসে। তো এই ঘটনা সবার সামনে সবাইকে আর বলতেছিল। বলার পর তখন ওই গ্রামের একজন মুরব্বী ছিল, মানে তখনকার সময় একটা বয়স্ক লোক ছিল। তখন আমার দাদুকে বলে যে তুমি আর যেও না ওই মাঠে, কারণ ওই মাঠটা একটা পরিত্যক্ত শ্মশানের পাশে। কারণ ওই শ্মশানে অনেক মানুষ পোড়ানো হতো আগেকার সময়ে, এখন ওই শ্মশানটা তেমনই নেই, কিন্তু ওই শ্মশানের যে মানুষগুলোকে পোড়ানো হতো ওই মানুষগুলোর আত্মা হয়তো সেখান দিয়ে চলাফেরা করে, তুমি আর ওই মাঠে যেও না। তো আমার দাদু কথা মতো যায় না, কিন্তু মাহফুজ ভাই ওই দিন থেকে আমার দাদুর সঙ্গে ঘটে আরও অনেক অবাস্তব ঘটনা, সেগুলাই এখন বলবো। তো সেই দিন রাতে ঘুমাতে যাওয়ার পর সেই স্বপ্নে দেখে যে সে সেই মাঠে মোষ চড়াতে গেছে। যাওয়ার পর তাকে একটি কালো অবয়ব কোনো কিছু এসে তাকে বলছে যে তুই আজও মোষ চড়াতে আসছিস, তোকে আর আজ বেঁচে ফিরতে দেবো না, তোকে আজ মেরেই ফেলবো। মানে এটা ভয়ঙ্কর সুরে, কর্কশ সুরে আর কি আমার দাদাকে বলতেছে। তখন আমার দাদা কিছু না ভেবে মানে দৌড় দিতে লাগতেছে, মানে তাড়াহুড়া করে মানে দৌড় দিয়ে বাসায় আসতে লাগতেছে। আসার পর মানে মাঝপথে আসে, কিন্তু রাস্তা ফুরায় না মাহফুজ ভাই, মানে বাসায় আসার জন্য ওই রোডটা যেন আর ফুরতেই ছিল না। তখন এক পর্যায়ে সে আর বাসায় না ফিরতে পারে। একটা মানে রাস্তার মাঝে একটা গাছ ছিল, আম গাছ, পুরাতন একটা আম গাছ ছিল, ওইখানে এসে দাঁড়ায়। মানে এটা স্বপ্নের মধ্যে করতেছিল আর কি মাহফুজ ভাই। ওই আম গাছের নিচে এসে দাঁড়ানোর পর সে মানে লক্ষ্য করে যে গাছের উপরে কেউ ফাঁসি দিয়ে ঝুলে আছে। তখন উপরের দিকে তাকাতে মাহফুজ ভাই আমার দাদু অবাক হয়ে যায়, অনেক ভয় পেয়ে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায় আবারও। তারপর সেই চিৎকারে তার ঘুমটিও ভেঙে যায়। তো ঘুম ভাঙার পর দেখে যে তার পুরা শরীর ঘেমে গেছে ভয় পেয়ে, এতটা ভয় পেয়েছিল সে। তারপর আমার দাদুর আব্বা আম্মা যেগুলা মানে বাসার সবাই ছিল তাকে জিজ্ঞাসা করছিল যে কি হয়েছে তুই এত ভয় পাচ্ছিস কেন। আমার দাদুর একটা বড় ভাই ছিল, তখন দাদুকে জিজ্ঞাসা করলো যে তুই কি স্বপ্ন দেখেছিস, তুই কি ভয় পেয়েছিস খুব? আমার দাদু বলে যে হ্যাঁ, আমি এই স্বপ্ন দেখেছি, আমি খুব ভয় পেয়েছি। তারপরের দিন আমার দাদুকে একটা বড় কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। কবিরাজের কাছে নিয়ে যাওয়ার পর আমার দাদুর সাথে ঘটে যাওয়ার সব ঘটনাগুলো কবিরাজ শোনার পর আমার দাদুকে বলে যে তুমি আর ওইখানটাতে যেও না, ওই মাঠটা একটা
মানে পরিত্যক্ত শ্মশানের পাশে আর কি, এই জন্য তোমার সাথে এই ঘটনাগুলো ঘটতেছে। ওইখানে অনেক খারাপ খারাপ জিন, খারাপ খারাপ মানে অশুভ আত্মা সব ঘোরাফেরা করে। তো আমার দাদু এই সব কথা শুনে তো আরো অনেক ভয় পেয়ে যায়। তো আমার দাদু মানে আমার দাদুর আব্বু আর ওই কবিরাজকে বলে যে আমার ছেলেকে বাঁচান, আমার ছেলে ঘুমের মধ্যে অনেক চিৎকার করে ওঠে, এরকম অনেক ভয় পেয়েছে হয়তো। পরে আমার দাদুকে অনেক ঝাড়ফুঁক করে কিছু তাবিজ দিয়ে দেয়, একটা হাতে পরার জন্য আরেকটি গলাতে পরার জন্য। তারপর আমার দাদুর শরীর বন্ধ করে দেওয়া হয়। তো তারপর আমার দাদু বাসায় চলে আসার পর সেই দিন রাতে খাওয়া দাওয়ার পর সে ঘুমানোর পর তার মাঝরাতে ঘুম ভেঙে যায়। তার মানে ওয়াশরুমে যাওয়া মানে প্রয়োজন ছিল, তো সেজন্য বাইরে বের হওয়ার পর সে যখন মাঝ উঠানে চলে আসে মাহফুজ ভাই, আসার পর সে লক্ষ্য করে যে বাড়ির আশেপাশ দিয়ে কি যেন দ্রুত গতিতে চলাফেরা করতেছে। একটা মানুষ, স্বাভাবিকভাবে একটা মানুষ এত দ্রুত গতিতে চলাফেরা করতে পারে না, সে বুঝতে পারে। তারপর সে ভালোভাবে লক্ষ্য করে দেখে যে একটা কালো ছায়া এ পাশ থেকে ও পাশে মানে খুব দ্রুত গতিতে দৌড়াদৌড়ি করতেছে, মানে একটা না অনেকগুলা মাহফুজ ভাই, অনেকগুলা। এই দেখে আমার দাদু আর ওয়াশরুমে না গিয়ে দৌড় দিয়ে ঘরে ঢুকার পরে সে অনেক ঘামতেছিল। ঘামার পর সেই রাতে আর ঘুমায়নি। তার কিভাবে যে সেই রাতটা কাটছিল মাহফুজ ভাই, আমার দাদু আমাকে এখনো বলে যে সেই রাতটা তার কোনোভাবে যাচ্ছিল না। সকাল হয়ে যায়, সকাল হওয়ার পর আমার দাদার আব্বুকে, আমার দাদার ভাই বোন যেগুলো ছিল মানে সবাইকে বিষয়টা খুলে বলার পর আবারও সেই কবিরাজের কাছে যাওয়ার পরে বলে কি যে এই সমস্যাগুলো হচ্ছে। তখন কবিরাজ বলে যে বাড়িটা বন্ধ করা হয়নি, চলুন আমি আপনাদের সাথে চাই, আপনাদের বাড়িটা বন্ধ করে দিয়ে আসি, যাতে এই সমস্যাগুলো আর যেন না হয়। তখন সেই কবিরাজ আমার দাদুকে সঙ্গে করে, আমার সবাইকে সঙ্গে করে আমার দাদুর বাড়িতে আসার পর মাঝ উঠানে বসার পর অনেক সরঞ্জাম নিয়ে মানে আর কি কবিরাজে অনেক সরঞ্জাম নিয়ে বসে আমার দাদুর সেই বাড়িটা বন্ধ করে দেয়, যেন কোনো অশুভ কোনো কিছু সে আমার দাদুর বাড়িতে কোনো বিপদের ছায়া নিয়ে আসতে না পারে। তো তারপর একটা পর্যায়ে আমার দাদু স্বাভাবিক হয়ে যায়, অনেক অসুস্থ ছিল। তারপরে মাহফুজ ভাই আমার দাদু তারপর সুস্থ হয়ে যায়। তারপর আর আমার দাদু সেই পরিত্যক্ত শ্মশানের পাশে মাঠে গরু চড়াতে যায় না। তারপর আমার দাদু আস্তে আস্তে ভালো হয়ে যায়। আমার দাদুর সঙ্গে আর কোনো কিছু ঘটেনি। এই ছিল মাহফুজ ভাই আজকের ঘটনা, আশা করি ভালো লাগবে। ধন্যবাদ নয়ন ভাইকে আমাদের সাথে ঘটনাটি শেয়ার করার জন্য। এবার আমরা পরবর্তী ঘটনায় চলে যাব। ঘটনাটি শেয়ার করেছেন আমাদের মডারেটর মোহাম্মদ হৃদয়। চলুন তার মুখ থেকে ঘটনাটি শুনে আসি। আসসালামু আলাইকুম মাহফুজ ভাই, আশা করি আপনি ভালো আছেন। আজকে যে ঘটনাটি আমি শেয়ার করব, এই ঘটনাটি আমাকে পাঠাইছে রোমান আলী রেজা। তিনি পুরান ঢাকার ওয়ারিতে থাকেন। এনার পাঠানো স্টোরি আমি আপনাদেরকে শেয়ার করেছি এবং অনেক কমেন্টে এসেছে যে এনার ঘটনাগুলো অনেক সুন্দর হয়েছে, এই জন্য এনার ঘটনা আবার নিয়ে আসলাম। রোমান আলী রেজার আজকে যে ঘটনাটি আমি শেয়ার করতে যাচ্ছি, ঘটনাটি ঘটে 1986 সালে। উনি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছেন এবং ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার রেজাল্ট বের হতে 3-4 মাস সময় লাগতো। এই সময় মানুষ সাধারণত ঘোরাফেরা করে, আর উনি চিন্তা করলেন যে পরীক্ষা তো শেষ হয়েছে, রেজাল্ট বের হতে অনেক দিন লাগবে, কিছুদিন কোথা থেকে ঘুরে আসি। তখন তার পরিবারকে জানায় এবং বাসা থেকে পারিবারিকভাবে একটা ট্যুরে যায়। ট্যুরটা ছিল শ্রীমঙ্গলের ফয়জাবাদ নামে একটা গ্রাম আছে। ওখানে তার ফুপা চা বাগানে চাকরি করতেন এবং ওইখানে তার ফুপু দেখাশোনার দায়িত্বেও থাকেন। এই জন্য সেখানে বাংলো বাড়িতে তিনি থাকতেন এবং তারা ওইখানে যে ওই বাংলো বাড়িতে থাকবেন। বলতে বলতে তারা সিলেটের চি বাগানে চলে যান এবং কথা অনুযায়ী তার পোপার বাংলো বাড়িতেও ওঠেন এবং সেই রাতটা কাটানোর পরের দিন সকালে বাংলোর একটি জিপে করে তারা আশেপাশে ঘুরে দেখে এবং আসতে অনেক দেরি হয়ে যায়। তারপরে তারা বাসায় চলে আসে। সময়টা রাত 2টা থেকে 2:30 এবং এত রাত্রে বাংলোতে এবং গ্রামের আশেপাশে ডাকাতের পড়ার ভয় ছিল। বিশেষ করে রাস্তাঘাটে চলার তো কোনো কথাই নেই, কিন্তু
ওনাদের সঙ্গে অস্ত্রধারী গার্ড ছিল, এই জন্য ওদের কোনো চিন্তাই ছিল না। ওরা যখন গাড়ি নিয়ে বাংলোর পথে আসছিল তখন পাশে চা বাগান এবং রাস্তার দুই পাশে খাড়ি মানে গর্ত, ছোট্ট একটি জিপ চলার জায়গা আছে, পাশাপাশি দুইটা জিপ চলার জায়গাও নেই। গভীর রাত্রে যখন শুনশান এলাকা, নিস্তব্ধ জায়গা, তখন জিপের ইঞ্জিনের শব্দ ছাড়া হয়তো কোথাও কোনো শব্দ আসছিল না। তাদের জিপ এগিয়ে চলছে বাংলোর দিকে। হঠাৎ যিনি গাড়ির ড্রাইভার তিনি গাড়ির গতি কমিয়ে দিলেন। তখন সবাই গাড়ির ড্রাইভারকে বলল, কি ব্যাপার, কি হলো? তখন গাড়ির ড্রাইভার বলল যে সামনের দিকে তাকিয়ে দেখো। সামনের দিকে সবাই দেখে একজন মহিলা দূষণ রঙের শাড়ি পরে, শাড়িটা বেশ ময়লা, লম্বা ঘোমটা দেওয়া, পিছন থেকে বোঝা যাচ্ছে গরমটা বেশ চিকন এবং আকার 5 ফুট থেকে 5 ফুট 2 ইঞ্চি মতো। তিনি ঠিক রাস্তার মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছেন। জিপ বারে বারে হর্ন দিচ্ছে, তারপরেও মহিলা ডানেও যাচ্ছেন না, বামেও যাচ্ছেন না। তো তিনি এক সময় এমন জায়গা খাড়ালেন যে জিপ ডান দিকে কিংবা বাম দিকে সাইড কেটে যে বাড়া যাবে তাও যেতে পারছিলেন না। তখন গাড়ি থেকে একজন পরামর্শ দিলেন যে গাড়ি থামিয়ে ওই মহিলাকে বলে রাস্তার সাইডে নিয়ে যেতে। কিন্তু সাথে থাকা যে গার্ড এই প্রস্তাবটা শোনার সঙ্গে সঙ্গে বললেন এটা কখনোই করা যাবে না, কারণ হয়তো এটা ডাকাতদের ফাঁদ। গাড়ির গতি কমানোর জন্য মাঝে মাঝে এরকম পথ অবলম্বন করে, মাঝে মাঝে তো রাস্তায় গাছ ফেলে হয়, তো আমাদের কোনোভাবেই গাড়ি থামানো যাবে না। তখন মহিলাকে দেখে গার্ডরা অস্ত্র লোড করে, কারণ হয়তো কখন যেন ডাকাত দল অ্যাটাক করে বসে। ও রোমানা রেজা আপু তখন গাড়ির সামনে বসেছিলেন, ভয়ে অনেক দোয়া কালাম পড়া শুরু করেন। তিনি ভূতের ভয় পায়া দোয়া কালাম পড়ছেন না, তিনি ভাবছেন কখন যেন ডাকাত দল আক্রমণ করে, এই জন্য আর কি দোয়া কালাম দোয়ারে পড়া শুরু করে। এবং এক সময় তিনি শব্দ করে আয়তাল কুরসি পড়া শুরু করে। যখনই তিনি আয়তাল কুরসির কিছু অংশ পাঠ করেছেন, সবাই দেখে ওই যে মহিলার মতো আকৃতিতে ওই কাপড় পরা এক লোককে দেখা যাচ্ছে। তিনি ডান পাশ থেকে বাম পাশে চা বাগানের কাছে এসে সা করে চলে গেলেন। এত স্পিডে দৌড় দিয়ে চলে গেলেন যে নিমিষে মিলিয়ে গেলেন। সবাই অবাক হয়ে গেলেন যে এটা কিভাবে সম্ভব, কারণ কোনো মানুষের দ্বারা এত দ্রুত গতি দৌড় দিয়ে চলে যাওয়া অসম্ভব। এটা সম্ভব নয় বলার কারণ একটাই যে চা বাগানের পাশে চা গাছে পানি দেওয়ার জন্য যে পানি দেওয়া হয়, পানি যখন দেয় ওই পানিগুলো বের হয়ে একটি বরাবর নদী আছে, নদীর মতো খাল কাটা আছে। যদি কেউ ওই চা বাগান দিয়ে যেতে লাগে তবে ওই খাল পার দিতে হবে। এই পানির ওই গর্তে নামতে হবে এবং আবার ওই পাশে যে উঠতে হবে, তারপর চা বাগান পার দেওয়া যাবে। কিন্তু ওই মহিলা কিভাবে এত দ্রুত ওই পানির যে খালটা পার হয়ে চা বাগান পার হয়ে কিভাবে চলে গেল? তখন পাশে থাকা গার্ডরা সাথে থাকা টর্চ লাইট জ্বালায়া দেখেন যে ওই মহিলাকে আর কোথাও দেখা যাচ্ছেন না। যদি চা বাগানের ভিতরে দিয়েও যায় তাহলে তো চা বাগানের গাছ, কিন্তু গাছের কোনো নড়াচড়াও ছিল না, শুধু টর্চের আলোতে গাছগুলোই দেখা যাচ্ছিল। ওই মহিলাকেও দেখা যাচ্ছিল না এবং গাছের নড়াচড়াকেও দেখা যাচ্ছিল না। উপস্থিত সবাই বেশ ভয় পেয়ে যায়।
তারা এই কথাটা বিশ্লেষণ করতে করতে বাংলোতে ফিরে আসেন। পরের দিন তারা আবারও ঘুরতে বের হন। তারপর 1-2 দিন আর কোনো সমস্যাই হয়নি এবং দেখা যায়নি। কিন্তু তৃতীয় দিন বাংলোতে যে রোমানা আপু, তার ছেলে, ওনার ফুফাতো ভাই, বয়স ছিল 5 বছর, তার সঙ্গে অদ্ভুত একটা ঘটনা তিনি প্রত্যক্ষ করেন। রাত প্রায় তখন 1টা কি 1:30। বাংলোর সবাই গভীর ঘুমে ঘুমাতেন। হঠাৎ করে ওনার ফুফাতো ভাইয়ের চিৎকার চেঁচামেচি শুনে তাদের ঘুম ভেঙে যায় এবং ঘুম থেকে উঠে তারা চিন্তা করে যে কি ব্যাপার, সে এত অস্বাভাবিকভাবে চিৎকার চেঁচামেচি করছেন কেন। ওনারা এগিয়ে আসেন এবং ওনার ফুপাফুপুকে জিজ্ঞেস করেন যে কি ব্যাপার, কি হয়েছে। রোমানা আপু খেয়াল করেন যে ওনার ফুপাতো ভাইকে শক্ত করে ধরে রেখেছেন এবং তার ফুপাতো ভাই 5 বছরের একটা বাচ্চা, তার গায়ে তো এত শক্তি থাকার কথা না। ওনার ফুপা কিন্তু অনেক লম্বা এবং শক্তিশালী, কিন্তু তার 5 বছরের বাচ্চাকে ধরে রাখতে পারছেন না। সে শুধু বলছে যে আমাকে ডাকছে, আমাকে ছেড়ে দাও, আমাকে ডাকছে, আমার যেতে হবে। সে এক সময় ভাঙচুর শুরু করে দিল, যে কোনো মূল্যেই তাকে বাইরে যেতে হবে। বহু কষ্টে তাকে আটকে রাখা হয়। এই ঘটনার কারণ যখন তার ফুপাকে জিজ্ঞেস করা হয়, তখন তার ফুপা বলেন বেশ কিছুদিন ধরে রাত্রে তাদের সন্তান জেগে ওঠে এবং বলেন যে চা বাগানের থেকে কে যেন আমাকে ডাকছে, আমাকে যেতে হবে, আমাকে ডাকছে, এখনই যেতে হবে আমাকে, এবং তাকে কোনোভাবেই আটকে রাখা যায় না। কখনো কখনো তো চা বাগানের মাঝে চলে যায়, ধরে আনতে হয়। রাত্রেবেলা অনেক চেঁচামেচি করেন। কেন এই ঘটনাগুলো ঘটছে তারা এখনো জানতে পারে নাই। যদিও একবার সমস্যার সমাধান হয়েছিল বড় একটি আলামের জারা দেওয়ার কারণে, পানি পড়া দেওয়ার কারণে। এই ঘটনা শোনার পর এবং কয়েকদিন আগে যে তাদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটা ভেবে তারা ভয় পেয়ে যায় এবং ভাবে যে এই ট্রিপটা ক্যান্সেল, তারা আর ঘুরবে না, তারা বাসায় চলে যাবেন। তারা বেশিক্ষণ দেরি না করে তারা সেই দিনই রওনা দেয় এবং ঢাকার উদ্দেশ্যে ঢাকা পৌঁছা যায় এবং ঢাকা চলে আসে। এই ঘটনাটি দেখার পর মাহফুজ ভাই অনেক ভয় পেয়ে যায়, এরপরে আর কোথাও বেড়াতে যায় না। তো এই ছিল আজকে আমার ঘটনা। মাহফুজ ভাই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ মাহফুজ ভাই আপনাকে। ধন্যবাদ হৃদয় ভাইকে আমাদের সাথে ঘটনাটি শেয়ার করার জন্য। এবার আমরা পরবর্তী ঘটনায় চলে যাব। ঘটনাটি শেয়ার করেছেন আমাদের মডারেটর মোহাম্মদ সোহাইব। চলুন তার কাছ থেকে ঘটনাটি শুনে আসি। ধন্যবাদ মাহফুজ ভাই গল্পটি বলার সুযোগ করে দেওয়ার জন্য। গল্পটি নেওয়া আমার এক বন্ধুর কাছ থেকে। সে যেভাবে লিখেছে আমি আপনাকে সেভাবেই বলছি। তার বাসা বরিশাল বিভাগে ফুলতলি বাজার। তো সে সেখান থেকে এসএসসি পাশ করে। এসএসসি পাশ করার পর ভালো একটা কলেজে ভর্তি হওয়ার জন্য সে বরিশাল শহরে চলে আসে। সেখানে আসার পর একটা মালিকানাধীন হোস্টেলে ওঠে। তো হোস্টেলের পাশেই ছিল একটা খেলার মাঠ, তার পাশেই ছিল একটা পুরাতন কবরস্থান। কবরস্থানটি এমন যে বিভিন্ন মুভিতে যেরকম ভয়ানক কবরস্থান দেখা যাচ্ছে ঠিক সেরকম, দেখলেই গাটা কেঁপে ওঠে। তো মাহফুজ ভাই আমরা সেখানেই খেলা শুরু করি। খেলতে খেলতে এক পর্যায়ে বলটা সেই কবরস্থানের ভিতরে চলে যায়। তারপর আমরা সব বন্ধুরা মিলে বলটা খুঁজতে যাই। কবরস্থানটা ছিল অনেক জঙ্গল। তো সেখানে অনেকক্ষণ বল খোঁজার পরে দেখি বলটা একটা পুরাতন কবরস্থানের উপরে পড়ে আছে। তো বলটি আনার জন্য আমি আস্তে আস্তে সেখানে যাই। তো যখনই বলটা আমি নিতে যাব তখনই একটি কবর ভেঙে আমি কবরের ভিতর পড়ে যাই। কবরটি অনেক পুরাতন হওয়ার কারণে কবরের যে বাঁশ দেওয়া থাকে না সেগুলো পচে যায় আর কি, সে কারণে আমি কবরের ভিতরে পড়ে যাই। তো মাহফুজ ভাই
সেখান থেকে আমাকে আমার বন্ধুরা সবাই উঠায় নিয়ে আসে। তখন সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে সবাই মেসে চলে যায়। তো প্রতিদিনকার মতো খাওয়া দাওয়া পড়াশোনা শেষ করে ঘুমাতে যাই। তখন রাত বাজে 2টা। মাহফুজ ভাই, আমার সাথে যে কবরস্থানের ঘটনাটি ঘটেছে সেটা আর কি আমি স্বাভাবিক মনে করে ঘুমাতে যাই। যখনই ঘরের লাইট বন্ধ করে ঘুমাতে যাব তখনই জানালার ওই পাশ থেকে অনেকগুলো কুকুরের আওয়াজ শুনতে পাই। মনে হচ্ছে যে কুকুরগুলো আমাকেই ডাকছে। তো আমি বিষয়টি দেখার জন্য ঘরের লাইট অন করে জানালাটা খুলে দেখি যে ওখানে কিছুই নেই। যখনই আবার জানালাটা বন্ধ করে আবার ঘুমাতে যাব তখনই আবার অনেকগুলো কুকুর যেরকম ডাকে আর কি সেরকম মনে হচ্ছে যে আমাকে ডাকছে। তো আমি তখন মনে সাহস নিয়ে আল্লাহর নাম নিয়ে জানালাটা খুলে দেখি যে আমার দিকে 4টি আগুনের গোলা আসছে। তখন আমি চিৎকার দিয়ে রুমের বাইরে চলে যাই। রুমের বাইরে গিয়ে বন্ধুদের ডাকতে থাকি। তো তারা আসার পর জিজ্ঞেস করলো যে কি হয়েছে। আমি তাদেরকে বিষয়টি খুলে বললাম। তারা বলল যে তুই হয়তো স্বপ্ন দেখছিস সেজন্য এরকম হয়েছে। তো সেদিন রাতে আর ভালোভাবে ঘুম হয়নি। তো এরকম ভাবে কয়েকদিন রাতে ভয়ানক স্বপ্ন দেখতে থাকি। তো মাহফুজ ভাই, একদিন যে ঘটনা ঘটলো সে ঘটনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। প্রতিদিনকার মতো আমি আজও শুয়ে আছি। মনে হচ্ছে যে আমার পাশে ঠান্ডা একটা কিছু রয়েছে। তো তখন আমি দেখলাম যে একটি বিশাল মোটা সাপ আমার বুকের উপর দিয়ে যাচ্ছে। সাপটা বুকের উপর থেকে যাওয়ার পর আমি দৌড়ে রুম থেকে বেরিয়ে বন্ধুদের ডেকে নিয়ে এসে রুমের ভিতর ভালোভাবে সাপটাকে খুঁজলাম। কিন্তু আশ্চর্য বিষয় যে রুমের ভিতর কোথাও সাপটাকে খুঁজে পেলাম না। তো তারপরে আর তেমন কিছু হয়নি। তো মাহফুজ ভাই, একদিন আমার বন্ধুর দাদা মারা গিয়েছে। তো তার জানাজাটা শেষ করে ওই কবরস্থানের পাশ দিয়ে আসছিলাম। হঠাৎ দেখতে পাই যে ওই কবরস্থানের ভিতরে 4টা মানুষ, একটি লাশ, তারা 4জন চিবিয়ে খাচ্ছে। লাশটি দেখার জন্য আমি ভালোভাবে খেয়াল করলাম। তো মাহফুজ ভাই, আমি দেখতে পেলাম যে ওই লাশের মাথাটা একদম আমার মতোই। তখন আমি চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেলাম। তো মাহফুজ ভাই, আমার ম্যাচটা কবরস্থানের পাশে হওয়ার কারণে আমার চিৎকারটা আমার বন্ধুরা শুনতে পেয়ে আমাকে খুঁজতে লাগে। খুঁজতে খুঁজতে একসময় ওই কবরস্থান থেকে পেয়ে আমাকে রুমে নিয়ে যায়। তো পরের দিন সকালে আমি এক হুজুরের কাছে যাই। হুজুরের কাছে গিয়ে ঘটনাগুলো সব খুলে বলার কারণে হুজুর আমাকে যেটা বললো যে তুমি যে কবরস্থানের ভিতরে গিয়ে কবরের ভিতর পড়ে গেছিলে সে কারণে তোমার উপর 4টি জিনের নজর পড়েছে। তো তুমি এই ম্যাচটা ছেড়ে দাও। তারপর হুজুর আমাকে কয়েকটি তাবিজ দিয়ে দেয়। তো সেখান থেকে এসে সেই ম্যাচটি ছেড়ে দিয়ে অন্য এক ম্যাচে উঠি। তো মাহফুজ ভাই, সেখানে আর কোনো সমস্যা হয় না। এই ছিল আজকে আমার গল্প। ধন্যবাদ। ধন্যবাদ সোহেব ভাইকে আমাদের সাথে ঘটনাটি শেয়ার করার জন্য। ধন্যবাদ সবাইকে আমাদের পুরো ঘটনাটি শোনার জন্য। এবং পরবর্তী ঘটনাগুলো শুনতে চাইলে আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।